আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো রিজার্ভেশন বা কোটা সিস্টেম নিয়ে বাংলাদেশ এবং ভারতের সংবিধানের আলোকে এবং এই দুই দেশের কিছু আদালতের সিদ্ধান্তের ব্যাপারে। আমরা জানি বাংলাদেশের সংবিধান এটি প্রতিষ্ঠিত হয়েছে একটা ইকুইটি বা ইকুয়ালিটি অথবা ইকুইটেবল প্রোটেকশন অফ ল, প্রত্যেকের জন্য সমান অধিকার, সমান সুযোগ এবং আইনের সমান সুরক্ষা, এরকম একটা নীতির উপর ভিত্তি করে। আমাদের এই ইকুইটি এবং নন ডিসক্রিমিনেশন, সবার জন্য সমতা এবং কারো জন্য বৈষম্য করা হবে না, এই নীতিগুলো আমাদের সংবিধানের বেশ কয়েকটি জায়গায় রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বেল, যেখানে ইকুয়ালিটি, ফ্রিডম এবং জাস্টিসের কথা বলা হচ্ছে, যে জাস্টিস হবে ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল। এছাড়া আর্টিকেল 19-এ বলা হচ্ছে যে সকল নাগরিকের জন্য সমান সুযোগ থাকবে। আবার আর্টিকেল 27-এ ইকুয়ালিটি এবং ইকুয়াল প্রোটেকশনের কথা বলা হচ্ছে। আর্টিকেল 28-এ নন ডিসক্রিমিনেশন বা কারো প্রতি বৈষম্য করা যাবে না, লিঙ্গ, ধর্ম, বর্ণ এবং জন্মস্থানের ভিত্তিতে, এই কথাগুলো বলা হয়েছে। আর্টিকেল 29-এ সরকারি চাকরির ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ থাকবে, এই কথাগুলো বলা হয়েছে। অর্থাৎ এই আর্টিকেলগুলোতে মূলত ইকুয়ালিটির কথা বলা হয়েছে। এর মধ্যে ব্যতিক্রম রয়েছে। এই ব্যতিক্রমগুলো আছে আর্টিকেল 28 এবং 29-এ। 28-এ ক্লাস 4-এ বলেছে যে কারো প্রতি বৈষম্য করা যাবে না এবং লিঙ্গ, ধর্ম, বর্ণ, জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য করা যাবে না, এটা ঠিক। তবে এই অনুচ্ছেদে যা কিছু বলা থাকুক না কেন, রাষ্ট্র নারী, শিশু এবং অনগ্রসর নাগরিকদের জন্য তাদের অগ্রগতির জন্য যে কোনো বিধান করতে পারবে। সেই ক্ষেত্রে এই যে ইকুয়ালিটি, নন ডিসক্রিমিনেশন, এই প্রভিশনগুলো রাষ্ট্রকে নিবৃত্ত করবে না। অর্থাৎ আর্টিকেল 28 ক্লাস 4 এখানে বলা হচ্ছে যে রাষ্ট্র চাইলে নারী, শিশু এবং নাগরিকদের মধ্যে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিশেষ বিধান করতে পারবে। তাহলে আমরা প্রথম এক্সেপশন বা ব্যতিক্রমটি দেখলাম আর্টিকেল 28 ক্লাস 4, যেখানে নারী, শিশু এবং নাগরিকদের মধ্যে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিশেষ বিধান করার সুযোগ রয়েছে। আর আর্টিকেল 29-এ বলেছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভের ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ থাকবে। তবে 29(3)-তে এসে বলেছে যে এখানে এই বিধান থাকা সত্ত্বেও এই বিধানের কোনো কিছুই রাষ্ট্রকে নাগরিকদের মধ্যে অনগ্রসর জনগোষ্ঠীর অগ্রসর বা অগ্রগতির জন্য বিশেষ বিধান করতে নিবৃত্ত করবে না। অর্থাৎ ব্যাকওয়ার্ড সেকশন অফ সিটিজেনের জন্য বিশেষ বিধান রাষ্ট্র চাইলে করতে পারবে। আর্টিকেল 28 ক্লাস 4 এবং 29(3) এই দুইটা মিলে আমরা দেখি যে রাষ্ট্র বিশেষ বিধান বা বিশেষ সুবিধা কাদেরকে দিতে পারবে। একটা হচ্ছে নারী, একটা শিশু, এদের সকল ক্ষেত্রে দিতে পারবে। প্রজাতন্ত্রের নিয়োগের ক্ষেত্রে বিশেষ সুবিধা কাকে দিতে পারবে? অনগ্রসর জনগোষ্ঠীকে দিতে পারবে। এখন প্রজাতন্ত্রের নিয়োগের ক্ষেত্রে বিশেষ সুবিধা যদি কাউকে দিতে হয়, তাহলে সেই গোষ্ঠী বা সেই সেকশনকে অবশ্যই ব্যাকওয়ার্ড সেকশন অফ সিটিজেন অথবা নাগরিকদের মধ্যে অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে বা অনগ্রসর শ্রেণী হিসেবে
কোয়ালিফাই করতে হবে বা বিবেচিত হতে হবে। আমাদের এই ইকুয়ালিটি এবং নন ডিসক্রিমিনেশন নিয়ে কিছু মামলা হয়েছে, তবে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যে কোটা ব্যবস্থা, এটা নিয়ে আমাদের রিপোর্টেড মামলা এখনও নাই, সরাসরি এটা নিয়ে আর্গুমেন্ট হয়েছে। আমাদের একটি মামলা হাইকোর্ট ডিভিশনের রায় হয়েছে এবং অ্যাপিলেট ডিভিশনে এটি পূর্ণাঙ্গ শুনানির লিভ টু অ্যাপিলের জন্য পূর্ণাঙ্গ শুনানির জন্য ধার্য আছে জুলাই মাসে। এই মামলাটির পূর্ণাঙ্গ রায় এখনও বের হয় নাই। তো সুতরাং এই মামলাটির ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ রায় না পেয়ে কোনো মন্তব্য বা পর্যালোচনা করতে পারবো না। এছাড়া অন্য যে রায়গুলো হয়েছে সেইগুলো কিন্তু এই চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা সিস্টেম এটাকে কেন্দ্র করে না। যেমন অনেকগুলো মামলা হয়েছে সংসদে সংরক্ষিত নারী আসন বিষয়, নারীদের ক্ষেত্রে সংসদে আসন সংরক্ষিত রাখা যাবে কিনা। এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট প্রায় সব মামলায় বলেছে যে নারীদের জন্য সংরক্ষিত আসন রাখতে কোনো বাধা নাই। এখানে আর্গুমেন্ট করা হয়েছিল যে তারা পরোক্ষভাবে নির্বাচিত হয়, ডিরেক্টলি নির্বাচিত হয় না, সুতরাং এটা অগণতান্ত্রিক। কিন্তু সুপ্রিম কোর্ট ডক্টর আহমেদ হুসাইন ভার্সেস বাংলাদেশ, ফরিদা আক্তার ভার্সেস বাংলাদেশ এই মামলাগুলোতে বলেছে যে না, এটা গণতান্ত্রিক এবং আর্টিকেল 65 যেখানে এই রিজার্ভেশনের কথা আছে সেগুলো থাকতে পারবে, এটা আনকনস্টিটিউশনাল না। তবে একটা মামলা শামিমা সুলতানা সীমা ভার্সেস বাংলাদেশ, এটা সিটি কর্পোরেশনের মহিলা সিট রিজার্ভেশন নিয়ে একজন মামলা করেছিলেন। এই মামলায় হাইকোর্ট ডিভিশন একটা পর্যবেক্ষণে বলেছিল যে অনির্দিষ্টকালের জন্য নারীদের জন্য পার্মানেন্টলি সংরক্ষিত করে রাখা আসন এটা হয়তো ঠিক না। কোর্ট এটাকে কোনো রায়ের মূল রেশিও বা বিবেচ্য বিষয় হিসেবে বলেন নাই, একটা পর্যবেক্ষণ হিসেবে বলেছেন। এছাড়া আমাদের ইকুয়ালিটির ক্ষেত্রে যে লিডিং জাজমেন্ট সেটি হচ্ছে শেখ আব্দুস সবুর ভার্সেস রিটার্নিং অফিসার। এই মামলাটায় কোর্ট বলেছে যে ইকুয়ালিটি এটা অ্যাবসলিউট না, অর্থাৎ একেবারে নিরঙ্কুশভাবে সবাইকে বা সব কিছু ইকুয়ালি করতে হবে এমন না। কোর্ট বলেছে যে যারা ইকুয়াল তাদের ট্রিটমেন্ট হবে ইকুয়াল, যারা আনইকুয়ালদের ইকুয়াল ট্রিটমেন্ট করা ঠিক হবে না। এই ক্ষেত্রে বিভিন্ন শ্রেণীর মধ্যে ক্লাসিফিকেশন করা যাবে, তবে সেই ক্লাসিফিকেশন হবে রিজনেবল ক্লাসিফিকেশন। এখন রিজনেবল ক্লাসিফিকেশন বলতে কি বোঝায়? কোর্ট এই ক্ষেত্রে দুইটা শর্ত আরোপ করেছে যে কোনো ক্লাসিফিকেশন রিজনেবল কখন হবে। রিজনেবল ক্লাসিফিকেশন হওয়ার প্রথম শর্ত হচ্ছে যে একটা ইন্টেলিজিবল ডিফারেন্সিয়া, অর্থাৎ কি কারণে এই সেকশনটা অন্য সেকশন থেকে আলাদা সেটার একটা বোধগম্য ব্যাখ্যা থাকতে হবে, যে এই কারণে আমরা এই সেকশনকে আলাদা ধরেছি। যেমন আমরা নারীদের জন্য যদি কোনো বিশেষ বিধান করি ব্যাকওয়ার্ড হিসেবে, তাহলে বলতে হবে কোন নারীরা কেন ব্যাকওয়ার্ড, কোন কারণে ব্যাকওয়ার্ড। আমরা যদি রিমোট এরিয়া বা আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদেরকে যদি বলি যে তারা ব্যাকওয়ার্ড, তাহলে এটার একটা ইন্টেলিজিবল ডিফারেন্সিয়াল ক্যাটাগরি থাকতে হবে যে ঠিক কী কারণে তারা ব্যাকওয়ার্ড। সেকেন্ড হচ্ছে যে একটা নেক্সাস থাকতে হবে যে তাদেরকে আমরা আলাদা করে ক্লাসিফাই করেছি এবং সেই ক্লাসিফাই করে আমরা যে অবজেক্ট বা উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাচ্ছি সেই উদ্দেশ্যের সাথে এই ক্লাসিফিকেশন করার উদ্দেশ্যের মিল আছে। আমরা চাই একটা ব্যাকওয়ার্ড সেকশনকে আপলিফট করতে, অনগ্রসর অংশকে অগ্রসর করতে। তাহলে প্রথম শর্ত হচ্ছে তারা কিভাবে অনগ্রসর এটাকে একটা ক্যাটাগরি অনুযায়ী আলাদা করতে হবে, এবং তাদেরকে যে অনগ্রসর বলে আলাদা করলাম এটার উদ্দেশ্য কি, তাদেরকে আরও অগ্রসর করা, এবং এই যে তাদেরকে আলাদা করলে যে তারা অগ্রসর হবে এটার মধ্যে একটা রিজনেবল নেক্সাস বা কানেকশন থাকতে হবে। এই দুইটা শর্ত পূরণ হলে আমরা সেই ক্লাসিফিকেশনকে বলবো রিজনেবল ক্লাসিফিকেশন। এই রিজনেবল ক্লাসিফিকেশন দিয়ে আমরা কি করতে পারি? আমরা ইকুয়ালিটির যে প্রিন্সিপাল এখানে কিছু ব্যতিক্রম নিয়ে আসতে পারি। এটাকে
কখনো বলা হয় পজিটিভ ডিসক্রিমিনেশন, কখনো বলা হয় অ্যাফার্মেটিভ অ্যাকশন। এটা বলার কারণ হচ্ছে যে আমাদের সোসাইটিতে সবাই একই অবস্থায় নাই, একজন অনেক এগিয়ে আছে, অনেকে পিছিয়ে আছে। তো এগিয়ে থাকা এবং পিছিয়ে থাকাদের যদি আমরা সমান ট্রিটমেন্ট দেওয়া শুরু করি, তাহলে যিনি এগিয়ে আছেন তিনি আরও এগিয়ে যাবেন, যিনি পিছিয়ে আছেন তিনি কিন্তু ওই এগিয়ে যাওয়া, আগে থেকে এগিয়ে যাওয়া তার সমান হতে পারবেন না। সেই ক্ষেত্রে যারা পিছিয়ে আছে তাদেরকে একটু বেশি সুবিধা দিয়ে তাদেরকে আরেকটু অগ্রসর করে, যাতে সে মূলধারার যারা অগ্রসর তাদের সাথে মিলতে পারে, এই ধরনের একটা ব্যবস্থা করার উদ্দেশ্যে এই পজিটিভ ডিসক্রিমিনেশন অর অ্যাফার্মেটিভ অ্যাকশন এটার একটা বৈধতা আছে। এবং এই বৈধতাটা কিসের ভিত্তিতে? ডক্ট্রিন অফ রিজনেবল ক্লাসিফিকেশন। এখন যে মামলাটায় এই ডক্ট্রিনটা এসেছে ওই মামলার ফ্যাক্ট কিন্তু কিছুটা কনফিউজিং, এবং ওইখানে যে ক্লাসিফিকেশনটা করা হয়েছে সেটা কতটা রিজনেবল এটা কিন্তু খুবই প্রশ্ন সাপেক্ষ। ওই মামলাটার ফ্যাক্ট ছিল যে ইউনিয়ন পরিষদের যারা ইলেকশন করবেন মেম্বার এবং চেয়ারম্যান, তাদের একটা যোগ্যতা নির্ধারণ করা হয়েছে, কেউ যদি ঋণখেলাপি হয় তাহলে সে ইউনিয়ন পরিষদের মেম্বার বা চেয়ারম্যান ইলেকশন করতে পারবে না। কিন্তু এই মামলাটা যখন রিপোর্টেড হয় 41 DLR, অনেক আগের মামলা, 1980-র দশকে, তো তখন কিন্তু সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে ঋণখেলাপি হওয়া কোনো বাধা ছিল না। অর্থাৎ একজন ব্যক্তি যদি ঋণখেলাপি হন তিনি মেম্বার অফ পার্লামেন্ট ইলেকশন করতে পারবেন, কিন্তু তিনি যদি ঋণখেলাপি হন তিনি ইউনিয়ন পরিষদের মেম্বার বা চেয়ারম্যান ইলেকশন করতে পারবেন না। এটাকে চ্যালেঞ্জ করে যখন কোর্টে মামলা আসলো যে এটা ইকুয়ালিটি প্রিন্সিপালকে ভায়োলেট করে, এখানে বৈষম্য হচ্ছে, তো কোর্ট বলল যে না, এটা বৈষম্য হচ্ছে না, এখানে একটা ক্লাসিফিকেশন হচ্ছে, সেই ক্লাসিফিকেশনটা রিজনেবল ক্লাসিফিকেশন। আমরা আলাদা করলাম, এমপিদের থেকে ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানদেরকে আলাদা করলাম। কিভাবে আলাদা করলাম? ওরা স্থানীয় প্রশাসন চালায়, ওদের কাছে স্থানীয় প্রশাসনের খাজনা আদায়, তহবিল এইসব থাকে। এমপিদের কাছে এইসব থাকে না। এমপি হচ্ছে আইনসভার সদস্য, সে আইন প্রণয়ন করে। এমপি সরকার চালায় না, এমপি আইন প্রণয়ন করে, কিন্তু মেম্বার চেয়ারম্যান সে স্থানীয় পর্যায়ে সরকার চালায়, স্থানীয় সরকার আমরা যেটাকে বলি। তো তাদের কাছে খাজনা, তহবিল এসব থাকে। সুতরাং এইগুলো যার কাছে থাকে তাকে অবশ্যই ঋণখেলাপি হওয়া যাবে না। কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট, কোর্ট বলেছে যে একজন মেম্বার অফ পার্লামেন্টের ঋণখেলাপি হওয়া যতটা এটা মোরালি এবং এথিক্যালি খুবই খারাপ, আনডিফেন্ডেবল, কিন্তু সাংবিধানিকভাবে বৈধ। তো কোর্ট ক্লাসিফিকেশন করেছে যে মেম্বার চেয়ারম্যান এবং এমপি এরা দুইটা আলাদা ক্যাটাগরি। আর এটার উদ্দেশ্যটা কি? ওই যে একটা নেক্সাসের কথা বললাম, উদ্দেশ্যটা হচ্ছে যে মেম্বার চেয়ারম্যান তাদের কাছে যেহেতু সরকারি কিছু টাকা পয়সা থাকে, খাজনা, অন্যান্য বিষয়, সুতরাং তাদেরকে ফিনান্সিয়ালি খুবই অনেস্ট হতে হবে, তাদের ফিনান্সিয়াল এথিক্সটা এমপিদের চেয়ে ভালো হতে হবে। তো কোর্ট এই গ্রাউন্ডে বলেছে যে ইকুয়ালিটি অ্যাবসলিউট না, এখানে কিছু ডিসক্রিমিনেশন, যেটা পজিটিভ ডিসক্রিমিনেশন বা রিজনেবল ক্লাসিফিকেশন, এই সুযোগটা আছে। এছাড়া আমাদের আলাদা করে এরকম কোনো ডক্ট্রিন পরবর্তীতে আর আমাদের সুপ্রিম কোর্টের জাজমেন্টের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়নি। আমরা এবার বাংলাদেশের যে কোটা ব্যবস্থার কথা সেখানে যদি বলি, আমাদের আইনে আর্টিকেল 28(4) এবং 29(3) এই দুটা মিলিয়ে নারীদের জন্য সরাসরি সংবিধানে বলা হয়েছে, শিশুদের জন্য বিশেষ সুবিধার কথা সরাসরি সংবিধানে বলা হয়েছে, অন্য কোনো ক্যাটেগরির নাম ধরে সংবিধানে বলা হয় নাই। বলা হয়েছে ব্যাকওয়ার্ড সেকশন অফ সিটিজেন্স, অর্থাৎ নাগরিকদের অনগ্রসর অংশ। তো সুতরাং অন্য কোনো ব্যক্তিকে যদি এই ধরনের বিশেষ সুবিধা দেওয়া হয়, কোটা সিস্টেম, রিজার্ভেশন, তাহলে তাকে অনগ্রসর সেকশন অফ সিটিজেন হতে হবে এবং এটা জাস্টিফাই করতে হবে। আর একটা ব্যাপার, রাষ্ট্র কিন্তু বাধ্য করে নাই সরকারকে, বা সংবিধান কিন্তু রাষ্ট্রকে বাধ্য করে নাই যে এই নারী, শিশু, অনগ্রসর অংশ তাদের সবাইকে এই ধরনের বিশেষ সুবিধা দিতে হবে। সংবিধানের ভাষাটা হচ্ছে, সংবিধানের ইকুয়ালিটি এবং নন ডিসক্রিমিনেশনের যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল রাষ্ট্রকে নিবৃত্ত করবে না এই ধরনের কোনো সুযোগ সুবিধা দিতে। অর্থাৎ এই কোটা সিস্টেম, রিজার্ভেশন
রাষ্ট্র যদি রাখতে চায় সে রাখতে পারবে, কিন্তু রাখতেই হবে এই ধরনের কোনো বাধ্যবাধকতা সংবিধানে নাই। সংবিধান বলে নাই যে এই সেকশনকে এই ধরনের সুবিধা দেয়া তোমার জন্য বাধ্যতামূলক, না দিলে তুমি সাংবিধানিক আইন লঙ্ঘন করেছো, এমন কথা বলে নাই। বলেছে যদি তুমি চাও দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। কারণ এটা একটা প্রিভিলেজ বা এটা একটা ব্যতিক্রম, এটা রাইট হিসেবে ক্লেম করা, এটা আমাদের সংবিধানেও বলা নাই, আর আমাদের জাজমেন্টের মাধ্যমেও এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই। আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে যদি আসি, ইন্ডিয়াতে শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা এবং সরকারি চাকরিতে সুযোগের ক্ষেত্রে রিজার্ভেশন বা কোটা সিস্টেম আছে। ইন্ডিয়ায় এই কোটাগুলোর নাম সংবিধানে বলা আছে, তাদের আর্টিকেল 15 এবং 16 এই দুই জায়গায় এই ধরনের প্রভিশনগুলো আছে। ইন্ডিয়ায় কোটা কিন্তু অনেক বেশি। বর্তমানে ইন্ডিয়ায় কোটার সংখ্যা 59.5%, সাথে আবার 4% ডিসেবল ব্যক্তিদের জন্য আছে। সুতরাং ইন্ডিয়ায় কোটা বর্তমানে 63.5%। এখন কোন কোন কোটা কিসের কিসের ক্ষেত্রে? প্রথমত শিডিউল কাস্ট, তাদের জন্য 15%, শিডিউল ট্রাইবস তাদের জন্য 7.5%, আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস তাদের জন্য 27%, এবং ইকোনমিক্যালি উইকার সেকশন এদের জন্য 10%। অর্থাৎ শিডিউল কাস্টের জন্য 15, শিডিউল ট্রাইবসের জন্য 7.5 অর্থাৎ 22.5, তারপরে আদার ব্যাকওয়ার্ড ক্লাস তাদের জন্য আরও 27, তো 22.5 আর 27 49, আর ইকোনমিক্যালি উইকার সেকশন তাদের জন্য 10 অর্থাৎ 59.5। এছাড়া পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটিস তাদের জন্য আছে 4%। সুতরাং ইন্ডিয়ায় কোটার সংখ্যা 63.5% সরকারি চাকরিতে। এখানে এই কোটাগুলো শিডিউল কাস্ট কারা? ভারতে একটা সামাজিক অবস্থাটা এমন, এখানে একটা অস্পৃশ্য বা আনটাচেবল বলে একটা সেকশন আছে, যাদেরকে মূলধারায় মিশতে দেওয়া হতো না বা এখনো দেওয়া হয় না অনেক ক্ষেত্রে। তারা অন্যদের সাথে, উঁচু জাতের সাথে একসাথে বসতে পারে না, একসাথে খেতে পারে না, একসাথে স্কুলে পড়তে পারে না। এই ধরনের একটা সামাজিক অবস্থা ব্রিটিশ আমলে বা তার আগেও ছিল। ভারতের সংবিধান যিনি রচনা করেন ডক্টর আম্বেদকর, তিনিও একজন এই ধরনের শিডিউল কাস্ট বা দলিত শ্রেণী বা হরিজন শ্রেণীর মানুষ ছিলেন। এই দলিত বা হরিজন এই টার্মগুলো খুবই ডিগ্রেডিং, অবমাননামূলক। এ কারণে তাদেরকে সংবিধানে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ সংবিধানে একটা তফসিল করা হয়েছে, সংবিধানের মাধ্যমে একটা তফসিল করা হয়েছে। এই তফসিলে যে ট্রাইবসগুলোর নাম আছে তারা অনগ্রসর, তারা আগের অস্পৃশ্য বা আনটাচেবল বা নিচু জাতের ছিল, তারা যাতে অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশন পায় এবং তাদের যাতে অ্যাডভান্সমেন্ট বা অগ্রসর হয় সোসাইটিতে, তারাও যাতে মূলধারায় আসতে পারে, তার জন্য তাদেরকে কোটার ব্যবস্থা করা হয়েছে। তো ভারতের 2011 সালের জরিপে দেখা যায় যে সেখানে শিডিউল কাস্ট এর জনসংখ্যা প্রায় 16.5%, শিডিউল ট্রাইবস এদের জনসংখ্যা প্রায় 8.6%। তো শিডিউল কাস্টের জন্য সরকারি চাকরিতে কোটা আছে 15%, শিডিউল ট্রাইবসের জন্য কোটা আছে 7.5%। এরপরে একটা ক্যাটাগরি, এটা আসে 1990 সালের দিকে। তখন ভারত সরকার একটা কমিশন করে, মন্ডল কমিশন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ব্যাপারে সুপারিশ করার জন্য। এই কমিশনের রিপোর্ট অনুযায়ী একটা ক্লাস করা হয়, সেটা হচ্ছে আদার ব্যাকওয়ার্ডস ক্লাস, ওবিসি। এদেরকে 27% কোটা দেওয়া হয়। তো আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এই ক্লাসে কারা পড়বে? যে সমস্ত ব্যক্তিরা এই শিডিউলড কাস্টের মধ্যেও নাই, শিডিউলড ট্রাইবসের মধ্যেও নাই, কিন্তু তারা গরিব এবং তাদের একটা আর্থিক সীমা নির্ধারণ করা হয়েছে। সেই সীমাটা একটা নির্দিষ্ট সময় পর পর রিভিউ করে বাড়ানো হয়েছে, যেহেতু টাকার মূল্যবান কম বেশি হতে পারে এজন্য। তো বর্তমানে যাদের পরিবারের বার্ষিক ইনকাম 8 লাখ রুপির নিচে, টানা 3 বছর ধরে যদি কারো বার্ষিক ইনকাম
8 লাখ রুপির নিচে থাকে, অথবা পরিবারের যদি সম্পদ 5 একরের নিচে থাকে, যে বসতবাড়ি বা ফ্ল্যাটে থাকে সেটা যদি 1000 একরের নিচে হয়, তাহলে তাদেরকে আদার ব্যাকওয়ার্ড ক্লাস বলা হবে। এই আদার ব্যাকওয়ার্ড ক্লাসেরও একটা লিস্ট হয়। এই লিস্টে যারা থাকে তারা একটা ওবিসি সার্টিফিকেট পায়। এই ওবিসি সার্টিফিকেট নিয়ে তারা এই 27% কোটা দাবি করতে পারে। এখন এই ওবিসি ক্লাস, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এটা নিয়ে কোর্টে রিট হয়েছিল যে এদেরকে 27% কোটা দেওয়া ভ্যালিড কিনা। এই রিটটা ইন্দিরা সনি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এই মামলা নামে পরিচিত। এই মামলায় ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলেছে যে এইভাবে যারা একটা পক্ষ আর্গুমেন্ট করেছিল এটা শুধু ইকোনমিক গ্রাউন্ডে, তো কোর্ট বলেছে না, এরা সোশ্যালি এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, এডুকেশনালি ব্যাকওয়ার্ড। তো এই ধরনের সেকশনকে আলাদা করে 27% কোটা দেওয়া বৈধ, অবৈধ হবে না। এবং সুপ্রিম কোর্ট আরেকটা কথা বলেছে যে কোটা সর্বোচ্চ 50% হতে পারবে। খুবই এক্সেপশনাল সিচুয়েশন ছাড়া 50%-এর উপরে সব মিলিয়ে কোটা রাখা যাবে না। তো তখন পর্যন্ত কত কোটা ছিল? শিডিউল কাস্ট অ্যান্ড ট্রাইবস এই দুটো মিলে হচ্ছে 22.5% কোটা ছিল, আর এই 27 মিলে হলো 49.5। তো 50 ক্রস করে নাই, সেই জন্য কোর্ট বলছে 27% কোটা বা 27% কোটা তাদেরকে দেয়া যাবে। কিন্তু আরেকটা এক্সেপশন বা লিমিটেশন কোর্ট দিয়েছে, সেটা হচ্ছে যে এই ওবিসি কোটা পাবে নন ক্রিম লেয়ার অফ ওবিসি। নন ক্রিম লেয়ার কারা? এই আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এদের মধ্যে আবার একটা ফরওয়ার্ড অংশ আছে, অর্থাৎ পিছিয়ে পড়াদের মধ্যে যারা এগিয়ে তারা এই কোটা সুবিধা পাবে না। যেমন যাদের বাবা মা সরকারি প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর চাকরি করে, যাদের বাবা মা ওবিসি কোটা পেয়েছে, যাদের সম্পদ একটা নির্দিষ্ট লিমিট 8 লাখ রুপি এরকম তার বেশি বার্ষিক আয়, তাদের জমি জমা আছে, এই অংশ এই কোটা ভোগ করতে পারবে না। অর্থাৎ শিডিউলড কাস্ট, শিডিউলড ট্রাইবস এই কোটাটা বাবা মা পেলেও সন্তান পাবে। বাবা মা সহায় সম্পত্তি অনেক থাকলেও সে যেহেতু এই কাস্ট বা ট্রাইবসের মেম্বার, সে এই কোটাটা পাবে। কিন্তু ওবিসি কোটা, এটার যদি ওই ওবিসির মধ্যে সে অগ্রসর হয়, তার বাবা মা যদি সচ্ছল হয়, বাবা মার যদি একটা নির্দিষ্ট লেভেলের উপরের ক্লাসের সরকারি চাকরি থাকে, তাহলে সে পাবে না। এছাড়া যদি আরও কিছু ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন, ডক্টর, লয়ার, এইভাবে যদি তারা সচ্ছল হয়, তাহলে তারা ওবিসি কোটাটা পাবে না। তাহলে কোর্ট এখান থেকে ক্রিম লেয়ার এবং নন ক্রিম লেয়ার এটার একটা ডিফারেন্ট ক্লাসিফিকেশন করেছে। কোর্ট বলেছে ওবিসি ক্লাসের যে 27% কোটা, এটা পাবে যারা নন ক্রিম লেয়ারে আছে। এরপরে 2019 সালে ভারতের সরকার তাদের সংবিধানের 103তম সংশোধনী এনে আর্টিকেল 15-তে এবং 16-তে যে আর্টিকেলে ওইখানে একটা সংশোধনী আনে এবং বলে যে আরেকটা ক্লাস তৈরি করে, এটা হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন। এদের জন্য সর্বোচ্চ 10% কোটা থাকবে। ইকোনমিক্যালি উইকার সেকশন কারা? যারা শিডিউলড কাস্ট, শিডিউলড ট্রাইবস বা ওবিসি এদের মধ্যে পড়ে না, কিন্তু তারা গরিব। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস এবং ওবিসি প্রত্যেকটার জন্য ইউনিয়ন সরকার এবং স্টেট বা রাজ্য সরকারের কাছে লিস্ট আছে। ওই লিস্টের মধ্যে নাই, সুতরাং তো সে কোটার জন্য এলিজিবল না, বাট সে গরিব। তার ইনকাম বাৎসরিক 8 লাখ রুপির নিচে, তার ফ্যামিলির 5 একর জমি নাই, তার বসতবাড়ির 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট নাই, তো সুতরাং সে ইকোনমিক্যালি ওয়েকার সেকশন। এখন ইকোনমিক্যালি ওয়েকার সেকশন আর ওবিসির মধ্যে পার্থক্য কি? তাদের ফিনান্সিয়াল ক্রাইটেরিয়া সেম, দুটাই 8 লাখ রুপির নিচে, কিন্তু ওবিসি এটা আলাদা একটা ক্লাস, যার একটা লিস্ট বা একটা রোল আছে সরকারের কাছে। সে যদি ওই রোলের মধ্যে থাকে তাহলে আর সে ইকোনমিক্যালি ওয়েকার সেকশন না, সে ওবিসির মধ্যে পড়বে। আর ওই রোলের মধ্যে যে নাই, সে ইকোনমিক্যালি ওয়েকার সেকশন। তার মানে ইকোনমিক্যালি ওয়েকার সেকশন দাবি করতে পারবে এমন গরিব ব্যক্তি যে শিডিউলড কাস্ট লিস্টে নাই, শিডিউলড ট্রাইবসের লিস্টে নাই এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস
এই লিস্টেও নাই। এইটা সুপ্রিম কোর্টে যে চ্যালেঞ্জ হয় দুইটা গ্রাউন্ডে। একটা হচ্ছে যে শুধুমাত্র ইকোনমিক ক্রাইটেরিয়া দিয়ে এইভাবে ক্লাসিফিকেশন করে কোটা দেওয়া যায় কিনা। দ্বিতীয় হচ্ছে যে অলরেডি 49.5% কোটা আছে, সেখানে আরও 10% বাড়ালে সেটা হয় 59.5%। কিন্তু ইন্দিরা সাহানি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এই মামলায় বলেছিল যে 50%-এর উপরে কোটা থাকতে পারবে না। তো কোর্ট এই যে 10% কোটা এটাকেও ভ্যালিড ঘোষণা করে, অর্থাৎ এই ইকোনমিক্যালি ওয়েকার সেকশন এদের জন্য 10% কোটা থাকতে পারবে। 5 জন জাজ ছিলেন, 3 জন এটাকে ভ্যালিড বলেছেন, 2 জন ইনভ্যালিড বলেছেন বা আনকনস্টিটিউশনাল বলেছেন। এই 2 জনের মধ্যে চিফ জাস্টিসও মিস্টার উদয় উমেশ ললিত বা ইউ ললিত নামে যিনি পরিচিত, উনিও এটাকে ডিসেন্ট করেছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ এটাকে বহাল রেখেছেন, সাংবিধানিক ঘোষণা করেছেন। তো সুতরাং এই 10% কোটা এটাও ভ্যালিড থাকলো। তো সাংবিধানিক যারা রেখেছেন সংখ্যাগরিষ্ঠ মতামত, তাদের বক্তব্য হচ্ছে যে এটা শুধুমাত্র ইকোনমিক ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে না, এটা যাদেরকে দেওয়া হচ্ছে তারা আসলেই ব্যাকওয়ার্ড সেকশন, ইকোনমিক্যালি, সোশ্যালি, এডুকেশন সব দিক থেকে ব্যাকওয়ার্ড। আরেকটা হচ্ছে যে 50%-এর যে ঊর্ধ্বসীমা বা সিলিং, এটা অ্যাবসলিউট না। ইন্দিরা সাহানি মামলায় ওখানেও বলা হচ্ছে যে খুবই এক্সেপশনাল সিচুয়েশনে ওই 50% সিলিং এটা ব্রিচ করা যাবে। ওনারা বলেছেন এই যে ইকোনমিক্যালি ওয়েকার সেকশন এটা ওই এক্সেপশনাল সিচুয়েশনে পড়বে। তো সুতরাং ইন্দিরা সাহানিতে যে একটা ছোট ব্যতিক্রমের জায়গা রাখা হয়েছিল, সেই ব্যতিক্রমটা হচ্ছে এই যে 10% পর্যন্ত কোটা দেওয়া হচ্ছে ইকোনমিক্যালি ওয়েকার সেকশন তাদের জন্য। তো সুতরাং এটা ভ্যালিড। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের ইন্ডিয়ার জাজমেন্ট। ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট 1962 সালে স্টেট অফ মাইসুর এর একটা পলিসি যেখানে 68% কোটা বহাল রাখা হয়েছিল, সেটাকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করেছিল 1962 সালের কথা। পরবর্তীতে এই যে কোটাগুলো আসলো 1992 সালে 27%, 2019 সালে আরও 10%, এখন সব মিলিয়ে 59.5%, সাথে আবার ডিসেবল পার্সনদের জন্য 4% আছে, 63.5%। তো এটা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এটা বৈধ। এখন আমাদের সাথে দেখবার বিষয় হচ্ছে ইন্ডিয়া যাদের কি কোটা দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই কিন্তু হয় ইকোনমিক্যালি অথবা ইকোনমিক্যালি, সোশ্যালি, কালচারালি সব দিক থেকেই ব্যাকওয়ার্ড। সেখানে নারীদের জন্য আলাদা বলে নাই, ডিস্ট্রিক্টের জন্য আলাদা বলে নাই, অথবা পার্টিকুলার কোনো ক্যাটাগরির জন্য আলাদা বলে নাই। একটা হচ্ছে আর্থিক সীমা নির্ধারণ করে দিয়েছে, আর্থিক সীমার মধ্যে আবার ক্রিম লেয়ার, নন ক্রিম লেয়ার বলেছে। এই ক্রিম লেয়ার বা অগ্রসর যারা তারা পাবে না, অনগ্রসরদের মধ্যে অনগ্রসর যারা তারা পাবে। আবার শিডিউলড কাস্ট এবং শিডিউলড ট্রাইব, এখানে আর্থিক সীমা নাই, কিন্তু তারা একটা আলাদা কাস্ট, আলাদা জাতি, এবং তাদের জন্য আলাদা একটা লিস্ট আছে যারা হাজার বছর ধরে ডিপ্রাইভ, ব্রিটিশ আমলে তাদেরকে বলা হতো ডিপ্রেসড বা দলিত, অর্থাৎ তারা সমাজে উঁচু জাতের মানুষের দোকানে যেতে পারতো না, বাসা বাড়িতে যেতে পারতো না, একসাথে স্কুলে পড়তে পারতো না, এমনকি তারা যে বাসন কোসনে খাবার খায় সেই বাসন কোসনে উঁচু জাতের মানুষ খাবার খেত না, তাদের সাথে কখনো গায়ে স্পর্শ লাগতো না, তাহলে তাদের জাত চলে যেত। এই যে একটা বৈষম্য, এটা দূর করার জন্য এই ব্যাকওয়ার্ড যে দুইটা জাতি, শিডিউলড ট্রাইব এবং শিডিউলড কাস্ট, এদেরকে আলাদা করে সাংবিধানিকভাবে এদের একটা সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। তো সুতরাং আমরা দেখলাম যে বাংলাদেশের সংবিধানে এবং ইন্ডিয়ার সংবিধানে এই ইকুয়ালিটি, নন ডিসক্রিমিনেশনের সাথে সাথে একটা ব্যতিক্রম রাখা হয়েছে, যার মাধ্যমে অনগ্রসর অংশকে অগ্রসর করার জন্য সরকার চাইলে একটা পলিসি তৈরি করতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে এটা সরকারের জন্য বাধ্যতামূলক না এইভাবে কারোর জন্য সুবিধা বা প্রিভিলেজ দেয়া, কিন্তু চাইলে সরকার করতে পারে। আর এই ক্ষেত্রে আমাদের সুপ্রিম কোর্টের যে অথরিটি জাজমেন্ট, সেটি হচ্ছে যে রিজনেবল ক্লাসিফিকেশন থাকতে হবে, যৌক্তিকভাবে আলাদা করতে হবে যাদেরকে আমরা সুবিধাটা দিচ্ছি, এবং
যে কারণে সুবিধাটা দিচ্ছি একটা সমতা বা একটা পারপাস অ্যাচিভ করার জন্য, সেটার সাথে ওই ডিফারেন্ট ট্রিটমেন্টের একটা কানেকশন বা নেক্সাস থাকতে হবে রিজনেবল। এখন আমাদের যে মামলাটি চলমান আছে এটির যদি পূর্ণাঙ্গ রায় আসে, হাইকোর্ট ডিভিশনের রায় অবশ্যই আসবে, পরবর্তীতে আপিল বিভাগে কি আসে সেই রায়ের পরে আমরা পরবর্তীতে আবার এটা নিয়ে আলোচনা করতে পারবো। ধন্যবাদ সবাইকে।